মাসুদ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল, আপনাদের এক ঐক্যমত ছিল, নাকি এটা কি ছিল আসলে? মানে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, এটার ব্যাপারে আপনারা হোয়াট ডিড ইউ ডু? দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই। সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি। তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন, এই বিতর্কের জায়গাটা 2024-এ জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই, আমাদের যারা মন্ত্রী ছিলেন, আমাদের যারা সংসদ সদস্য ছিলেন, ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই, তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না, রেকর্ড পাওয়া যাবে না, অডিও কল পাওয়া যাবে না, অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে। সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে 16 বছর থাকার চেষ্টা করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে, ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে। আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, ঠিক একই কথা যখন যদি আমি বলি তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি। এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না, সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আমার একটু ছোট করে জানতে চাওয়া আছে, আপনাদেরকে যে মানে করদ রাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশে, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেইনস্টেই বলেন নাকি বিএনপির এগেইনস্টেও বলেন? বিএনপিও ক্ষমতায় আসলে করদ রাজ্যই হয়। এবং আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল ভারতীয় ষড়যন্ত্রের তৈরি, ভারতের ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় ষড়যন্ত্র, ওই ভারত বিরোধিতা। আপনারা এটা পপুলিস্ট জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন এবং না, এটা ঠিকই আছে, এটা বলতে হবে আমাদের, এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে পারে। না, এটা আলাদা সত্য না, এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না। আমি হাইন্ডসাইট একটা কথা বলি, মানে 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামায়াত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে? মানে ভারতের ষড়যন্ত্র করে আর কিছু করতো, এতটা বাংলাদেশ স্বাধীন হতো না? এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়াও স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদ, মানে আপনারা এই কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ বলেন যে ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এবং এদেশে আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল, দিল্লি না ঢাকা, কেন এই স্লোগান হয়েছিল? এই স্লোগান আপনারা দিছেন রে ভাই, এই স্লোগান আপনারা দিছেন। দিল্লি না ঢাকা স্লোগান ছিল না এখানের মধ্যে। দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান। এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না ঢাকা এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া 71-এর পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই, 71-এর পজিশনেই আছেন আপনি, আমরা চেঞ্জ পজিশনেই আছেন। আপনি পরেন সংগ্রাম ইত্তেফাকে আপনাদের বক্তব্য যেটা ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ, পড়েছি যে ওখানে আমাদের অ্যাবসলিউটলি ওই জায়গার মধ্যেই আছে। এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, সেই প্রয়োজন এখনো নাই। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই।
53 বছর লেগেছে, যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আমাদের এই যে দেখেন 2010-এ যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার, কেন টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা, আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল, বিভাগে প্রোগ্রাম করেছিল। ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না, এই জন্য যে হয় তাদের বন্ধু হতে হবে, না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের, এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে তো প্রস্তুত রাখতে হবে। এটা হয়েছে না, দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা, মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবির ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে। ঝিনাইদহে এখন অলরেডি আমাদের এটা আপনি ইন্টারন্যাশনাল এটা বললেন না, এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়ায় থাকতে হয়। আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ করছিলাম, সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের আমলে এই মোমেন সাহেব ছিল, আওয়ামী লীগের আমলের থেকে ঢুকে ডয়েচে ওয়েলের হয়ে তো কি 2 জনকে মেরে ফেলছে নাকি 1 জনকে মেরে ফেলছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল, ওদেরকে দেখাই দিছি। দিস ইজ নট দি, মানে এটা তো কূটনীতিক কথা হইতে পারে না যে বিএসএফ এর সাথে কাছে নিয়ে পুলিশ যাবে এখন, মানে কৃষক যাবে। এটা পররাষ্ট্রনীতি, এটা দেশপ্রেমের তো একটা বড় চেতনার দায় না। আপনাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সেনাবাহিনী, শুধুমাত্র সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই 71-ও তো স্বাধীন হয় নাই, 24-এও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে না, আমরা প্রশাসন, সরকার এবং একটা আধিপত্যবাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে। সুতরাং এটা তো গর্বেরই ব্যাপার, এটা ধারণ করার ব্যাপার। সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল, ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টিগুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আলাপ আলোচনা তখন ছিল, আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে, ওই সময়ে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যৌক্তিক। সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করেছে। ওকে, যে বিবিসি বাংলা একটা নিউজ করছে, সেটা হচ্ছে ধর্মভিত্তিক দলগুলিকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন। আসলে এটা শুরু হয়েছে যে জনাব শফিকুর রহমান সাহেব পীর সাহেব চরমনায় জনাব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করলেন, এরপরে আবার দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে আবার দেখা করছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের সঙ্গে। আপনাদের টেক একটু শুনবো। প্রথমে একটু মাসুদ ভাইয়ের কথা শুনে, যে মাসুদ ভাই আসলে রশি টানাটানি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, একটু যদি এটা বলতেন, খালি একটু আপনার অনুভূতিটা একটু শোনায় রাখি। আমরা কিন্তু দেখছি জামায়াতে ইসলামীকে খুব বেশি জায়গা অনেক ইসলামিক দলে নীতি দিতে চায় না। আমরা বাবুনগরী সাহেবের কথা শুনছি, বাবুনগরী সাহেব বলছিলেন যে জামায়াতে ইসলামী অনেক খারাপ। থাক, আমি এত কথা বলতে চাই না, মানে বলছে খারাপ। আর যাই হোক, আমাদের খারাপ বলাটা, ভালো বলাটা একজন মানুষের তার গণতান্ত্রিক অধিকার। এটাকে আমরা সব সময় বলি যে আমাদেরকে যারা পর্যবেক্ষণ করেন, কোনো পরামর্শ পর্যালোচনা দেন, সেটাকে আমরা একজন শুভাকাঙ্ক্ষী হিসাবেই ধরে নিই। আমাদের কোনো সংশোধনের সুযোগ থাকলে সেটা আমরা সংশোধন করি। সেই জায়গায় আমি মনে করি এখন বর্তমান সময় যেটা হয়েছে যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপি পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে। আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে, ইসলামকে টার্গেট করা হয়েছে, ইভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা চাই না। তো বাংলাদেশের 90% মানুষ যেখানে মুসলিম, তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই? জামাতকে